বিভিন্ন জেলার সীমান্তে পুশিন উত্তেজনা, নতুন করে ৮৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ-এর। জনবল বাড়িয়ে সতর্ক অবস্থানে স্থানীয় লোকজন ও বিজিবি। এখনো যদি পার করে দেয় আমরা সবাই আমৃত সব একভাবে ধরিয়া তাকে পার করে দেবো ফাঁকে। সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস উদ্ধার, সবাইকে নামিয়ে দেওয়ায় এড়ানো গেছে প্রাণহানি। 4 জেলায় সড়কে 10 মৃত্যু। দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত করতে চায় তুরস্ক। বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে আগ্রহী বাংলাদেশ। 8 দিন হাসপাতালের লাইসেন্স নবায়ন নিয়ে আলোচনা, শিশু মৃত্যুর কারণ আরো গভীরভাবে অনুসন্ধানের তাগিদ। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা, ফের 2 গ্রামবাসীর সংঘর্ষ, অগ্নিসংযোগ, নতুন করে এলাকা জুড়ে আতঙ্ক। লেবাননের আরো শহর খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর, প্রহসন আখ্যা দিয়ে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার রং রাজধানীর পুরান ঢাকায়। প্রিয় দলের জার্সি গায়ে হাজারো সমর্থকের বর্ণাঢ্য ফ্যান র্যালি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। লালমনিরহাট, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্ত দিয়ে ৮৮ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে শূন্য রেখায় অবস্থান করছেন তারা। এদিকে বিএসএফ সীমান্তে তাদের জনবল বৃদ্ধি করায় বিজিবিও লোকজন বাড়িয়ে কঠোর নজরদারি শুরু করেছে। আর স্থানীয়রা বলছেন, যে কোনো মূল্যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সঙ্গে আছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আবারও সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। সকাল থেকেই উত্তপ্ত লালমনিরহাটের 3 সীমান্ত, পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্ত এলাকায় 33 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা সীমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে অবস্থান নেয়। এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট 3 বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি। এদিকে স্থানীয়রা বলছেন, যে কোনো মূল্যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন। আমাদের টল পার্টি এখানে উপস্থিত ছিল, টল পার্টিটা প্রতিহত করে এটা ইন্ডিয়ার ভিতরে রাখছে। এখন কত ভারতের ভিতরে আছে 846-এর 1 এবং 2 এর মাঝামাঝি, জিরো লাইন থেকে 50 ভারতের অভ্যন্তরে ওরা অবস্থান করতেছে। এখনো যদি পার করে দেয় আমরা সবাই আমৃত সব একভাবে ধরিয়া তাকে পার করে দেবো ফাঁকে। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে 10 জনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিএসএফ এর সাথে পতাকা বৈঠক চলছে বলে জানায় বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোস্তফাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয় আরো 28 জনকে। বিএসএফ ফিরিয়ে না নেয় সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিয়েছেন তারা। এদিকে বিজিবিকে সহায়তায় সীমান্তে জড়ো হয়েছেন স্থানীয়রা। রাত্রের বেলা অন্ধকারে ওরা বর্ডার তো সবটাই সাপ্লাই দিতে পারবে না, এই হিসাবে ওরা অনেক তৎপর। বাংলাদেশ বিজিবি আর ভারতের বিএসএফ মিট ফালাক করে এটা যেন সমাধান হয়। অন্যদিকে বিএসএফ তাদের সীমান্তে জনবল বৃদ্ধি করায় বিজিবিও সীমান্তে জনবল বৃদ্ধি করে কঠোর নজরদারি শুরু করেছে। সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। এদিকে নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে 17 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, কিন্তু বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। আমরা সবার কাছে রিকোয়েস্ট করেছি, দেন আমাকে বাড়ি সবকিছু এইখানে, বাড়ি ঘর দুয়ার শ্বশুর শাশুড়ি সব এইখানে। আমার স্বামীর ট্রিটমেন্ট করতে গেছিলাম, তাও শুনবে না। এই ঘটনায় প্রথমে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফ পুশিনের বিষয়টি অস্বীকার করেছে বলে জানায় বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া বাংলাদেশ দ্রুত সম্পন্ন করবে এমনটা আশা করে ভারত। এমনটি বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া জরুরি বলে মনে করে দিল্লি। বাংলাদেশ সহ আর যেসব দেশের নাগরিক অবৈধভাবে ভারতে আছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এসব নাগরিকদের তথ্য বাংলাদেশ সরকারের কাছে পাঠাবো। তাদের পরিচয় যাচাইয়ের পর পদক্ষেপ নেওয়া হবে। রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি 1 ঘন্টার চেষ্টায় উদ্ধার হয়েছে। বাসটিতে কোনো যাত্রী ছিল না। সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস তোলার আগেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। এতে বেঁচে যান 40 জন যাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন আহত চালক ও তার সহযোগী। এদিকে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কমিটি করেছে প্রশাসন। সকালে কুষ্টিয়া থেকে এসবি পরিবহনের একটি বাস রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই নদীতে পড়ে যায়। 7 নং ফেরিঘাটের ফেরি কাবেরীর পেছনের কপাট ভেঙে পদ্মায় পড়ে বাসটি। এ সময় গাড়ির চালক ও সহযোগী স্থানীয়দের সহযোগিতায় উঠে আসেন। তবে কয়েক সেকেন্ডের ভেতর বাসটি সম্পূর্ণ নদীতে তলিয়ে যায়। তবে নতুন নিয়ম অনুযায়ী বাস ফেরিতে ওঠার আগে যাত্রীরা নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে দৌলতিয়া ফেরিঘাটে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা। ততক্ষণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাটে এসে পৌঁছায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। নৌ পুলিশের কঠোর হস্তক্ষেপের কারণে সবাই প্রাণে রক্ষা পান বলে জানান যাত্রীরা। সবাইকে নামতে বলে তো আমরা সবাই আস্তে আস্তে নেমে যাই। কিছু যাত্রী নামতে চাচ্ছিল না, তারপরেও পরবর্তীতে ওরাও নেমে যায় আর কি। নামার পরে আমরা ওই সাইড দিয়ে ছোট রাস্তা দিয়ে আসতেছিলাম, তো পরে পিছে তাকায় দেখি যে কন্ট্রোল হারা হয়ে মানে অনেক গতিতে একদম কন্ট্রোল হারা হয়ে একদম নদীর মধ্যে পড়ে গেল। সবাইকে যাত্রীদের নামাই দিয়েছিল, তারপর ব্রেক ফেল করছে। রাজবাড়ী, গোয়ালন্দ ও মানিকগঞ্জের পাটুরিয়া ফায়ার স্টেশনের সদস্যরা 1 ঘন্টার চেষ্টায় বাসটি নদী থেকে তুলতে পেরেছেন বলে জানায় ফায়ার সার্ভিস। সহযোগিতা করে BIWTA, উদ্ধারকারী জাহাজ হামজা ও তাদের ডুবুরি দল। ড্রাইভার এবং হেল্পার এবং সুপারভাইজার 3 জনকেই প্রাথমিক পর্যায়ে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দুর্ঘটনা কমাতে এখানে আধুনিক নৌবন্দর স্থাপনের কথা জানান জেলা প্রশাসক। এখন পর্যন্ত আধুনিক নৌবন্দর প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেতনভাবে আমাদেরকে যাতায়াত করতে হবে। এই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও চলতি বছরে 25 মার্চ সৌহার্দ্য পরিবহন ডুবির ঘটনায় 26 জনের মৃত্যু হয়। যে কোনো দুর্ঘটনা এড়াতে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি তুলেছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 4 জেলায় সড়কে ঝরল অন্তত 10 জনের প্রাণ। এর মধ্যে সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন 3 জন করে। অন্য 2 জন নিহত হয়েছেন গোপালগঞ্জে। এসব ঘটনায় আহত আরও অন্তত 28 জন। শুক্রবার এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঈদযাত্রার শেষ সময়েও সড়কে মৃত্যুর মিছিল। সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় অটো ভ্যানে থাকা স্বামী স্ত্রী সহ 3 জন নিহত হয়েছেন, আহত আরও 1 জন। স্থানীয়রা জানান, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। ভ্যানের এক্সেলটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে গাড়িটা ডান দিকে সাইড হয়ে ডান পাশে চলে আসে। অপর সাইডে ঢাকা স্পেস খুব জোরে ছিল, সে কন্ট্রোল করতে পারেনি। কন্ট্রোল না করতে পেরে ব্রেক ধরতে পারে নাই, একটা গাড়িতে রাস্তাতে মেরে দেয় এবং ওই ভ্যানটিকে মেরে দেয়। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী পড়ে যায়, আহত হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 3 জন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী সন্তানদের নিয়ে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন কাউসার। পথে বিয়াল্লি শহর এলাকায় একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে কাউসারের স্ত্রীর ছেলে সহ 3 জন নিহত হন। আহত কাউসার ও তার মেয়েকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। জেলায় আলাদা ঘটনায় সড়কে ঝরে গেছে আরও 1 জনের প্রাণ। গোপালগঞ্জের মুকসুদপুরে 2 বাসের সংঘর্ষে নিহত 2 জন, আহত আরও 25 জনের মতো। এছাড়াও মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরগাটা এলাকায় বাস চাপায় 1 শিশু নিহত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়াতে চায় তুরস্ক। ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
হাকান ফিদান একথা জানিয়েছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ঢাকা। দেশটিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলও দিতে চায় বাংলাদেশ। শুক্রবার বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন তারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। বৈঠকে উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। পরে ঢাকা আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যৌথ ব্রিফিংয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বৃদ্ধি করতে আগ্রহী তার দেশ। দুদেশের প্রতিরক্ষা ও চিকিৎসায় সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে সহযোগিতাকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়াতে চাই। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে এটি বাড়ানো যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, এদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তুরস্কের বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মায়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়। About the incentives for foreign investors in Bangladesh and invited the prospective Turkish investors to invest in different private economic zones and special economic zones in Bangladesh. We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in Bangladesh. সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়া সরকারের নীতি নির্ধারক ও অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথেও তার বৈঠক হতে পারে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের উখিয়ার দুটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার বিকেলে তিনি কক্সবাজার পৌঁছান। উখিয়ায় তুরস্ক সরকারের সহায়তায় নির্মিত ফিল্ড হসপিটাল, তুর্কি রেড ক্রিসেন্ট ও ডিয়ানেট ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে আগ্রহ সবার। প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি মাসেই। এটি নবায়ন হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। ইতিমধ্যেই দেয়া হয়েছে শোকজ। শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসছে রবিবার। এদিকে শিশু মৃত্যুর কারণ আরও গভীরভাবে অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসানের রিপোর্ট। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্যসেবা বিভাগ। এর মধ্যে দেয়া হয়েছে তদন্ত প্রতিবেদন। প্রতিবেদন ইস্যুতে গণমাধ্যমে কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরে চোখে পড়ে হাসপাতালটির বিভিন্ন বিভাগের লাইসেন্সের কপি। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকের লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন, আর ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন বিভাগের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের 1 তারিখেই। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ভবনটি ঝুঁকিপূর্ণ ও চিকিৎসা সেবা প্রদানে উপযুক্ত না থাকার তথ্য। সেই অনুযায়ী আবারও হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হবে কিনা তা জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। যে কোনো কিছু ব্যবস্থা নিতে হলে তাদেরকে আগে একটা কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, রুলস এক্সিস্টিং। আমাদের তদন্ত এবং এই কারণ দর্শানোর নোটিশের জবাব পরিপ্রেক্ষিতে আমরা রবিবার অনওয়ার্ডস আমরা আমাদের ব্যবস্থা নেব। এদিকে শিশু মৃত্যুর প্রধান কারণ পূর্ণাঙ্গভাবে অনুসন্ধানের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা জানতে চাচ্ছিলাম মৃত্যুর কারণটা কি। এটা কি এসির গ্যাস লিক হয়েছে, কোনো না কোনোভাবে কার্বন মনোক্সাইড জাতীয় লিথাল গ্যাস বা মৃত্যু তৈরি করতে পারে এমন গ্যাস তৈরি হয়েছিল, অথবা ভেন্টিলেশন অপর্যাপ্ত ছিল, ইত্যাদি। যেটাই হোক না কেন নিশ্চিত হওয়া দরকার। তা না হলে কিন্তু এই ব্যবস্থাটা সঠিকভাবে নেওয়া যাবে না। পূর্ণাঙ্গ প্রতিবেদনে শিশু মৃত্যুর কারণ হিসেবে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি বন্ধ থাকা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, অক্সিজেন কমে যাওয়া, হাসপাতালে দায়িত্বরতদের চিকিৎসা সেবায় অবহেলার কথা উল্লেখ করা হয়েছে। তবে শিশুদের পোস্টমর্টেম না হওয়ায় ফরেনসিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক শেষে তিনি একথা জানান। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। চামড়া, পাট ও গার্মেন্টস শিল্প নিয়েও আলোচনা হয়। এ সময় রোহিঙ্গাদের অনুদান দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। তুরস্ক আমাদের পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু দেশ। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে অনুরোধ করেছি বেশ কতগুলা ব্যাপারে তাদের অ্যাটেনশন দেওয়ার জন্য। গণতন্ত্র বিরোধী শক্তির উত্থান প্রতিহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেও এখন আবার পরিকল্পিতভাবে সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। দেশের চারপাশে সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্রকে দুর্বল করার অপচেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। দক্ষিণবঙ্গের ভূকৌশলগত ও অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, এই অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নভ টাওয়ারে বরিশাল বিভাগীয় সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভোলার গ্যাসকে কেন্দ্র করে দক্ষিণ অঞ্চলে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। একই সাথে অবকাঠামোগত উন্নয়ন করা গেলে কুয়াকাটা সহ এই অঞ্চলের পর্যটন খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 7 জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। আমাদের দেশে রপ্তানি এবং রেমিটেন্সের পরে খুব দ্রুত টাকা আয় করার একমাত্র জায়গা হচ্ছে পর্যটন। কোনো বিনিয়োগ ছাড়াই কিন্তু সম্ভব। এই বিনিয়োগ করার মতো লোক পড়ে আছে। কুয়াকাটা সেই পরিমাণ একটা সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে আছে। কেবলমাত্র নীতি নির্ধারকদেরকে এই সমস্ত সম্ভাবনাগুলিকে সামনে নিয়ে আসার ব্যাপার। বৈষম্যহীন ও সমতা ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পরিসংখ্যান নির্ভর নাম সর্বস্ব বাজেট দেখতে চায় না এনসিপি। এমনটি জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে দলটির পক্ষে ছায়া বাজেট ঘোষণায় এই কথা বলেন তিনি। বলেন, এনসিপি ভোক্তা ও উৎপাদক বান্ধব একটি ছায়া বাজেট প্রণয়ন করেছে। এর মাধ্যমে চিকিৎসা, শিক্ষা ছাড়াও বিভিন্ন খাত থেকে রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বিদেশি ঋণ নির্ভরতা কমে আসবে। একই সাথে দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসবে দেশ। সর্বস্ব সংখ্যা নির্ভর, পরিসংখ্যান নির্ভর, গাঁও সর্বস্ব কোনো বাজেট আর দেখতে চাই না। যে বাজেটটি প্রকাশিত হবে সেই বাজেটটির প্রত্যেকটি অর্থ যেন সেখানে সুফল জনগণের কাছে পৌঁছায়। টাঙ্গাইলের গোপালপুর ও ভূঁইয়াপুর উপজেলার 2 গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। টাঙ্গাইল থেকে আতিকুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষে জড়িয়েছে ভুয়াপুর দুদল গ্রামবাসী। সকালে অন্তত 5টি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এক পর্যায়ে বাগান ও ধান ক্ষেতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এতে এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, দ্রুত শান্তি ফেরানো না গেলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। আশেপাশের কয়েকটি এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন তারা। তার ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে, আগুন দ্বারা পুড়িয়ে দিচ্ছে। বিচার আচার হইতেছে না, এমপি মন্ত্রী এরাই 2টা ভাই কোনো আচার বিচার করতেছে না।
এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই দিল। এদিকে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রথমে 2 গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শান্তি ফেরাতে রাজনৈতিক নেতাদের সহায়তা চান স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছে যে তারা যেন ধৈর্য এবং সংযমী আইনানুগভাবে আচরণের জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। এর আগে বৃহস্পতিবার দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিরোধিতা। এর জেরে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের মানুষ। পরে বিকেলে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কয়েকদিনের টানা অসহনীয় তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর অবশেষে মিলছে স্বস্তির আভাস। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ দেশের প্রায় অর্ধেক এলাকায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ফলে সারা দেশে তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে এই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। 9 জুনের পর আবারও গরম বাড়তে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীতে ভারী মেঘের দেখা মিললেও বৃষ্টি হয়েছে সামান্যই। তবে ঠান্ডা হাওয়ায় কিছুটা স্বস্তির ছোঁয়া পেল নগরবাসী। গত কয়েকদিন তীব্র গরমে পুড়েছে দেশ। ভ্যাপসা গরম আর বাতাসে অতিরিক্ত আর্দ্রতায় জনজীবন অতিষ্ঠ হয়েছিল। একেবারে নাশফাস অবস্থা ছিল, সেই তাপমাত্রাটা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এখন। আজকে আবহাওয়াটা মনে করেন একটু ভালো আছে, যদি আর একটু বৃষ্টি হতো আরো ভালো হইতো। একটু ভালো লাগতেছে। আর এতদিন তো গরমে কি করে মানে গাড়িতে বসা যেত। আগামী 8 জুন পর্যন্ত দেশের প্রায় অর্ধেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির ফলে সারা দেশে চলমান অসহনীয় তাপপ্রবাহ কিছুটা কমবে। আগামী 2-3 দিন বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। আর সেই সঙ্গে যে গত কয়েকদিন যে অসহনীয় একটা গরমের অবস্থা ছিল, এটা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে। বিশ্বব্যাপী এল নিনোর যে শঙ্কার কথা বলা হয়েছে, দেশে গ্রীষ্মের এই শেষ সময়ে তাতে ভয়ের কোনো কারণ দেখছেন না আবহাওয়াবিদরা। মনসুনে হয়তো বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম হবে, টেম্পারেচার হয়তো নর্মালের চাইতে একটু বেশি থাকবে। আসার কথা এটা যে আমাদের বর্ষাকালে যেহেতু এল নিনোটা অ্যাক্টিভ হচ্ছে মানে সামারের শেষে, আমার মনে হয় যে আমরা খুব বেশি এর দ্বারা ভোগান্তিতে হয়তো বা পড়বো না। তিনি আরো জানান, আগামী কয়েকদিন আবহাওয়া কিছুটা সহনীয় থাকবে। তবে বর্ষা সক্রিয় না হওয়া পর্যন্ত গরম ও আর্দ্রতার ভোগান্তি পুরোপুরি কমবে না। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার হামলায় যারা হতাহত হয়েছেন তাদের মধ্যে 2 বাংলাদেশিও আছেন। এদিকে আরও 3টি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় যুদ্ধবিরতিকে প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। চারদিকে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ, আগুনে পুড়ে যাওয়া গাড়ি, এর মধ্যেই আকাশ জুড়ে উঠছে ঘন ধোঁয়ার কুণ্ডলী। মুখে যুদ্ধবিরতির কথা বললেও কর্মকাণ্ড একেবারেই ভিন্ন ইসরায়েলের। ওয়াশিংটনে বসে ট্রাম্প যখন দুদেশের যুদ্ধবিরতি কার্যকরের দাবি করছেন, তখনও বোমা হামলায় কাঁপছে দক্ষিণ লেবানন। এতে 2 বাংলাদেশির আহতের খবর পাওয়া গেছে। এ অবস্থায় আরনায়া, আনকুন এবং কাফার ফিলা শহর ও গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। এতে আতঙ্কে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। নাই কর্ম নাই কোনো কিছু। আপনারা যদি দেখেন যে না আমাদের লাগেন কোনো একটা কিছু করতে পারেন, ব্যবস্থা করেন। পর্যন্ত আমাদের রাষ্ট্রদূত স্যার আমাদেরকে 2 বার সহযোগিতা, চাল ডাল বা নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছেন। আমরা সুন্দরভাবে ওনাদের কাছে জিনিসগুলো পৌঁছে দিয়েছি। এ পরিস্থিতিতে নতুন এ যুদ্ধবিরতিকে প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত চুক্তি না মানার কথাও জানায় তারা। এদিকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুর পাল্টে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে বৈঠকের কোনো ইচ্ছে নেই বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও ছিদ্র দেখা দেওয়ার পর তা মেরামত করেছেন নভোচারীরা। এখন সবাইকে স্টেশনের স্বাভাবিক কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশনের রাশিয়ান অংশে এই ছিদ্র শনাক্ত হয়, যেখান দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছিল। অংশটি নভোচারীদের বাসস্থান, যেখানে অন্তত 2 জন থাকতে পারেন।
স্টেশনে 5 দেশের 7 নভোচারী আছেন। ছিদ্র শনাক্ত হওয়ার পর সবাইকে নিজ নিজ মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়, যাতে যে কোনো মুহূর্তে তারা পৃথিবীর পথে রওনা হতে পারেন। এমন ছিদ্র নতুন ঘটনা নয়, এখন ব্যাপক পরিসরে সেখানে মেরামত কার্যক্রম চালানোর পরিকল্পনা চলছে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাজধানীর ঐতিহ্যবাহী পুরান ঢাকায়। ইতিহাসের সবচেয়ে বড় 48 দলের বিশ্বকাপ সামনে রেখে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ফ্যান র্যালি। প্রিয় দলের জার্সি গায়ে হাজারো সমর্থকের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাহাদি ইমরানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন মিয়া। বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে বাংলাদেশ। লাল সবুজের পতাকার পাশে শোভা পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের দীর্ঘ পতাকা। আর ফুটবল ভক্তদের উন্মাদনায় মুখরিত পুরান ঢাকার আকাশ বাতাস। ভক্তদের উন্মাদনার স্মারক হিসেবে ঐতিহ্যবাহী পুরান ঢাকায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিশ্বকাপ ফ্যান র্যালি। র্যালিতে স্থান পেয়েছে অংশগ্রহণকারী বেশিরভাগ দলের জার্সি ও পতাকা। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের সমর্থকরা নিজেদের প্রিয় দলের রঙে সেজে অংশ নেন এই আয়োজনে। ঢাক, ঢোল, গান আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরান ঢাকার অলিগলি। ফুটবল বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বিশ্বজুড়ে মানুষের মিলন মেলা। আর সেই আনন্দ ভাগাভাগি করতে এই র্যালি বলে জানান আয়োজকরা। ফিফা ওয়ার্ল্ড কাপ র্যালি 2010 সাল থেকে প্রতি ওয়ার্ল্ড কাপেই আমরা এই র্যালিটা আয়োজন করে থাকি। এখানে ব্রাজিল, আর্জেন্টিনা সহকারে অন্যান্য দেশের ফ্ল্যাগ ট্যাগও থাকে। আমরা র্যালির মাধ্যমে মেসেজ দিতে চাই যে একটা ফিফা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে পুরো বিশ্বের সাথে সাথে বাংলাদেশের একটা উৎসব মুখর একটা পরিবেশ হোক। ফুটবল ভক্তদের আশা তাদের প্রিয় দল এবার সোনালী ট্রফি ঘরে তুলবে। ব্রাজিল আবার ওয়ার্ল্ড কাপ জিতবে। এতটাই আশাবাদী যে ব্যাক টু ব্যাক আমরা এবার ওয়ার্ল্ড কাপটা জিতবো। আমি নির্দ্বিধায় ভীষণ চিত্তে আমি বলছি যে আমার দল চ্যাম্পিয়ন হবে। বিশ্বকাপ ঘিরে যেমন রয়েছে উৎসবের আমেজ, তেমনি প্রত্যাশা আর স্বপ্ন। প্রতিটি সমর্থকেরই বিশ্বাস শেষ পর্যন্ত তাদের প্রিয় দলই বিশ্বকাপ জিতে লিখবে নতুন ইতিহাস। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা। 15 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম বহর। শুক্রবার বিকেলে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তারা। প্রথম বহরে আছেন অ্যাডাম জাম্পার, বার্নাস লেবুশনের মতো তারকারা। রাতেই দলের দ্বিতীয় বহর ঢাকায় পৌঁছানোর কথা। মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে 9 জুন, বাকি দুটি ওয়ানডে 11 ও 14 জুন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।